আমি যদিও এখনো প্রধানমন্ত্রী, আমি রিজাইন করি নাই, তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এত অত্যাচার নির্যাতনের পরেও আজকে আপনারা যেভাবে কথা বলেন, সত্যি কথা বলতে কি আমি নিজেই মনে হয় আপনাদের কাছে অনেক প্রেরণা পাই, সাহস পাই। কাজে আমি এটুকুই বলবো, আত্মবিশ্বাস রেখে চলতে হবে। ইনশাল্লাহ জনগণের জয় হবে হবে। আমি তো মরে যাইনি, বেঁচে আছি। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই আল্লাহ একদিন দায়িত্ব দেবে এই সমস্ত অপরাধীদের বিচার করতে এবং বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করতে, এবং সেটা আমরা ইনশাল্লাহ করব। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার আসবে, বাংলাদেশকে আবার উন্নত করবে। এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে। সব নাম ঠিকানা লিখে রাখেন, যারা যারা আপনাদের উপর অত্যাচার করছে, সব হিসাব আমরা পাই পাই করে নেব। আর সেই দিন আসবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আসবে, এটুকু আমি বলতে পারি। প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করে দিচ্ছে, এটাকে অস্বীকার করতে পারবে? কাজে আমি এখানে সবাইকে বলবো যে সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। খালি নেত্রী হুকুম দেন, মায়ের খাবেন আপনারা, ঘর বাড়ি পোড়াবে আপনাদের, আপনারা তা প্রতিকার করতে পারবেন না, হুকুম দিতে হবে কেন? তারা মপ করে, জনতার শক্তি বড় শক্তি। এই জনগণকে নিয়েই কিন্তু সকল চক্রান্ত মোকাবেলা করে আমি সরকার দেশ চালিয়েছি, দেশের উন্নতি করেছি। আমরা যদি সেভাবে কেন করতে পারি পারি একটাই কারণে, কারণ জনগণ আমাদের সাথে ছিল। জনগণের কাছে যান, আপনার এলাকায় কি কি উন্নতি করেছে আপনারা সবাই সেটা তাদেরকে জানান। আর যারা আপনার বাবাকে মাকে অপমান করে, গায়ে হাত তোলে, নির্যাতন করে, তাদের একটা মেসেজ পৌঁছে দেন যে তোমাদেরও বাবা মা ভাই বোন সব আছে। শত বাধা অতিক্রম করে আপনারা এটা ভুলে যান কেন যে যে দেশে আমার বাবা মা ভাই সবাইকে হত্যা করেছে নির্মমভাবে, সেই হত্যাকারীদের মধ্যে আমি দেশে ফিরে এসেছি। সারা বাংলাদেশ ঘুরেছে এবং প্রতি পদে পদে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। সব কিছু মোকাবেলা করে দেশে মানুষকে, আমার আওয়ামী লীগের ক্ষমতা আসা মানে দেশের মানুষের ক্ষমতা আসা। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বলবো, আপনাদের যা নির্যাতিত যারা, কারা মেরেছে, কারা নির্যাতন করেছে, কারা অত্যাচার করেছে, তাদের নাম ঠিকানা সব কিছু তালিকা করেন, সমস্ত তালিকা করে পাঠান। দিন একভাবে যাবে না, দিন আসবে, প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত রাগ কেন? দেশটা স্বাধীন না হলে জিয়াউর রহমান মেজরই থাকতো, মেজর জেনারেল হতো না। আর আজকে যারা বিভিন্ন পদে উঠেছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশই হতো না, প্রধানমন্ত্রী দূরের কথা। তাহলে লজ্জা করে না মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা, চেতনা মুছে ফেলা? আর ইউনুস বাটপাড়ের কথা বলবো না, কারণ তার তো কোনো কিছু নাই। সে তো এই বাটপাড়ি করে সারা বিশ্বে তার একটা মানে মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছে। এখন তো তার যে সে যে একটা খুনি দুর্নীতিবাজ, সে যে একটা বাটপার, এটা আজকে প্রমাণিত সত্য। তা এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সব কিছু আজকে ধ্বংস করে দিয়েছে, আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। যে পাকিস্তানের লোকরা একসময় বলতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আজকে সেই পাকিস্তান উঠে গেছে আর আমরা নিচে নেমে গেছি। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো। আমরা বিজয়ী জাতি, 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি। সে বিজয়ের ইতিহাস মুছে দিয়ে পরাজিতদের পা চাটতে যাচ্ছে এরা। কাজে এদের চেহারাটা চিনে রাখেন, ইনশাআল্লাহ দিন আসবেই। আর আমি যখন আছি বেঁচে, অবশ্যই আল্লাহ সেই সুযোগ দেবে, এ বিশ্বাস আমার আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখানে অসুস্থ বা নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যারা সব কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। সবাই এক হয়ে কাজ করতে হবে। আমি এটুকু বলবো যে আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই যে শত শত শিশু যে মারা গেল, এর জবাব ইউনূস এবং তার উপদেষ্টা তাদেরকে দিতে হবে। কেন ভ্যাকসিন কেনে নাই, কেন টিকা কেনে নাই? যারা এভাবে সন্তান হারিয়েছে তাদের কষ্টটা ওরা বোঝে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, সব টাকা মেরে খেয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেট 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আমি 41,000 কোটি টাকা শুধু এই টিকা ক্রয় এবং এই ক্ষেত্রে তাদের স্বাস্থ্য ক্ষেত্রে রেখে এসেছিলাম। গেল কোথায় সে টাকা? সেই জবাব দিয়ে করতে হবে তাদেরকে, এবং এর তদন্ত করতে হবে যে কেন টিকা কেনা হয়নি। ইউনিসেফ যেখানে চিঠি লিখলো, তারা জবাব দিল না। ইউনিসেফ গাভির সাথে আমাদের চুক্তি ছিল, কিন্তু কেন কেনা হলে না সেই জবাব কিন্তু পাওয়া যায়নি। সেই জবাব আদায় করতে হবে আমাদের, যে এত শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেললো কেন। আর ওই গ্রেনেড তার একজন ক্ষমতা আসলো, সেও তো খোঁজ নেয়নি যে আদৌ টিকা কেনা হলো কিনা, শিশুদের টিকা দেওয়া হলো কিনা, শিশুদের রক্ষা করতে হবে কিনা, ওসব চিন্তা নাই। যখন শিশু মারা যায়, মারা আহাজারি করে বুক চাপড়ে, আর তারেক তার বউ আর মেয়েকে নিয়ে সিনেমা দেখে, থিয়েটার দেখে, শেষে কি
গাড়ি চালায়, এরা কি? এদেরও জবাব দিতে হবে এবং সমস্ত ঘটনা তদন্ত করতে হবে এবং এই ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের সংগঠনের অনেক নেতাকর্মী কৃষকের ধান কেটে দিচ্ছে, পাশে দাঁড়াচ্ছে, রোজার সময় তাদের সেহরি বা ইফতারের ব্যবস্থা করছে, শীতের সময় কাপড় দিচ্ছে, এগুলি করে যাচ্ছে। যারা কাজ করে তারা করে যাচ্ছে। আর কিছু আছে বসে মানে এখানে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। আমি হিসাব নিচ্ছি, এগুলি হিসাব মতোই করা হবে, কিন্তু নিজেদের মধ্যে এই সমস্ত বন্ধ করে দিয়ে এক হয়ে কাজ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে সমস্ত কমিটিগুলি এখনো বাকি আছে সেগুলি পূর্ণ করে দিতে হবে আর সংগঠনের নিয়ম নীতি মেনে চলতে হবে। কারণ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে, যে দল এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, যে দল অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে। 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, এই স্মৃতি জাদুঘরে আগুন দেওয়ার নির্দেশ কে দিয়েছে? এই স্মৃতি জাদুঘরে আগুন দেওয়ার পরিকল্পনা তো তারেকের, আজকে সে প্রাইম মিনিস্টার। এই তারেক রহমান এবং ইউনূস মিলেই তো এটা করেছে, সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা, জাতির পিতাকে অসম্মান করা, এটা তো তাদের পরিকল্পনা। তার কারণ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, বাঙালি বিজয় অর্জন করেছে, পাকিস্তানিদের পরাজয় হয়েছে। এই পরাজিত পাকিস্তানি যারা দোসর, এটা তাদেরই তো মানে প্রতিশোধ নেওয়া। 75 15 আগস্ট হত্যা করেই তারা ক্ষান্ত দেয়নি। ওই স্মৃতিটুকু নিয়েই তো আমরা ছিলাম বেঁচে, সেটুকু তারা ধ্বংস করেছে। এরপর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, ইসলামী পতাকা তুলে দেওয়া হয়েছে, আবার সেখানে আবার ডান্স করা হয়েছে। দেশ থেকে যত দূরে থেকে আমি দূরে না, আমি মানুষের পাশেই আছি। প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয়, যেটা অসহনীয়। কাজে আমি আজকে যারা আপনজন হারিয়েছেন বলবো, আমি নিজেও তো সব হারিয়েছিলাম, বাবা মা ভাই সব। সেই শোক ব্যথা বুকে নিয়েও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের জন্য কাজ করেছি। কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়ে গেছেন, জীবন দিয়েছেন আমার মা, আমার ভাইয়েরা। কাজে আমি জানি হারানোর কষ্ট, সেই জন্য তো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু শান্তি নিরাপত্তা দিয়েছিলাম। আজকে সব কেড়ে নিল এই সুদখোর খুনি ইউনূস। একদিন তার বিচারও বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগ এনে দিয়েছে। আজকে সেই মেজর জেনারেল বা পুলিশের আইজিপি থেকে শুরু করে সেক্রেটারি, বড় বড় পদে যারা আসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দেশটা স্বাধীন না করতেন তাহলে কি এই পদগুলি পেত? তারা পেত না। বাংলাদেশের নামটাও জাতির পিতার দেওয়া, আজকে সেই নাম মুছে ফেলা, তাকে অপমান করা, স্মৃতি জাদুঘর 32 নম্বর পুড়িয়ে ফেলা। আর আমাদের তো বাড়ি ঘর সবকিছু যা ছিল, আমার তো নিজের বাড়িঘর ছিল না, তাও সরকারি বাড়ি বা আমার ছেলে মেয়েদের বা বোনের বাড়িঘর সবই তো লুটপাট করে শেষ করে দিয়েছে। ঠিক আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাড়িঘর লুট করেছে। এই লুট করা যারা, এটা কি খুব গর্বের বিষয়? এটা তো লুটেরা, ডাকাতি। তো ইউনূস তো মানুষকে ডাকাতি শেখালো, ডাকাতি করে ক্ষমতা আসলো। কাজে এই হত্যার বিচার একদিন হবেই। এবং আমরা বিনামূল্যে বই দিতাম, সেই বই সময় মতো সে দিচ্ছে না। বইয়ের টাকাগুলি যাচ্ছে কোথায়? ইতিহাস বিকৃত করছে। আজকে ছেলে মেয়েদের বিকৃত ইতিহাস শেখাচ্ছে। একটা কলেজের বা স্কুলের ছাত্রছাত্রী বাসে যাওয়ার সময় কেন জয় বাংলা স্লোগান দিল, সেই জন্য তাদের পড়াশোনার জীবনটা শেষ করে দিল। ইউনূসের তো ওই বাবা মার কাছে, ওই ছেলে মেয়েদের কাছেই ক্ষমা চাইতে হবে যে তাদের শিক্ষা জীবন কেন সে শেষ করলো। আজকে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না কেন? ছেলেকে এত দক্ষ, এত কিছু। প্রত্যেকটা মানুষ আজকে মানে ভয় জর্জরিত। মানুষের খাদ্যের অধিকার নাই, নারীর অধিকার কেড়ে নিয়েছে। প্রাইমারি স্কুলে সব থেকে অগ্রাধিকার পেত মেয়েরা চাকরিতে, তাও বন্ধ। 8,000 ডিজিটাল সেন্টার, ওই 8,000 ডিজিটাল সেন্টার থেকে প্রত্যেকটা এলাকার মানুষ সেবা পেত। জিজ্ঞাসা করতে চাই, তারা কি সেই 1400 নাম ঠিকানা খুঁজে নিয়েছে? কখনো জিজ্ঞাসা করেছে? নিজের স্বচক্ষে এসে কোথাও দেখেছে মানুষের কি দুরবস্থা? আর ইউনূস যে 10,000 মানুষ হত্যা করলো, গুম করলো, তার জবাব তাকে দিতে হবে না? হ্যাঁ, আমি জানি ইউনূসের মেলা টাকা, তো ওইটাই তো প্রশ্ন যে 6,000 টাকা বেতনের কর্মচারীর এত টাকা কোথা থেকে আসলো, কিভাবে পেলো? এবং টাকা দিয়ে তাকে দেশ বিক্রির মুচলেখা দিয়ে সে ক্ষমতায় টিকে থেকে গেল। এটাই তো বাস্তবতা। একদিন তার জবাবদিহি করতে হবে এবং জনগণের কাছে ইউনূসকেই ক্ষমা চাইতে হবে। এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এরও একদিন সাজা হবে এবং তার সাথে তার চেলা চামুন্ডা যা আছে, উপদেষ্টা আছে, তাদেরও। এটা তার মনে রাখতে হবে। এক মাঘে শীত যায় না। বিদেশি অর্থায়নের হৃষ্টপুষ্ট এইভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে, একটা দেশকে ধ্বংস করে দিয়েছে। যে দেশটা অর্থনৈতিক উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে 2য় স্থান অধিকার করেছিল, সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনূসের আছে? ইউনূসের তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, নাকে খত দেওয়া উচিত তার। কারণ
যে এ পর্যন্ত অন্তত আমার হিসেবে আমাদের 4,577টা ইউনিয়ন এবং তারপর ওয়ার্ড 8,000 বেশি, এখানে যদি আমরা হিসাব করি এমন কোনো ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর জুলুম অত্যাচার না করেছে। বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান একেবারে গরুর খামার মুরগির খামার হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে, ইন্ডাস্ট্রি পুড়িয়েছে, কোভিড হাসপাতাল পুড়িয়েছে, কিনা করেছে সে একটা পর একটা মানুষের উপরে তারা জুলুম করে যাচ্ছে। কাজে এই যে জুলুম তারা করেছে এবং এই যে আওয়ামী লীগেরই প্রায় 10,000 নেতাকর্মী হয় তাদের আগুন দিয়ে পুড়িয়েছে, হত্যা করেছে, লাশ গুম করে দিয়েছে। আমরা তো তাদের খবরও অনেকে পাই না, লাশ ভেসে ভেসে গেছে নদী দিয়ে, পুকুরে লাশ, জঙ্গলে লাশ, ঘরে লাশ। এই তো বাংলাদেশের অবস্থা। এর জন্য তো ইউনুসকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে। ক্ষমা চাওয়া উচিত তার আরো বেশি, কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি। প্রতিনিয়ত নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, মানুষ খুন, যে কোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে, লুটপাট সারা দেশে চলছে। সে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারে নাই। কাজে সেজন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এদের দ্বারাই তার ক্ষমতা দখল। কাজে এই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে যে ছেড়ে দিল সে, এটার জন্য তো তার ক্ষমা চাওয়া উচিত। আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করেছে। যে বাংলাদেশ এত উন্নতি করেছিল, আজকে সেখানে মানুষের অবস্থাটা কি? একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো বিনিয়োগ নাই, তরুণরা বেকার হয়ে যাচ্ছে, কৃষক কৃষি উপকরণ পায় না, উৎপাদিত পণ্যের মূল্য পায় না, শ্রমিক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ফলে তারা কর্মহীন, গার্মেন্টস এর অর্ডারগুলি চলে যাচ্ছে, গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, শত শত ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত সংগঠন, এদেশের স্বাধীনতা, ভাষার অধিকার, এমনকি অর্থনৈতিক উন্নতি, মুক্তি আওয়ামী লীগের সময় হয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য বেছে বেছে আমাদের যত জনপ্রিয় নেতা তাদেরকে নির্মমভাবে হত্যা করা, তাদের পরিবারের উপরে জুলুম অত্যাচার, আজকে আমাদের এক একটা নেতা কর্মীকে যেভাবে নির্যাতন এবং হত্যা, সেই সাথে পরিবার সহ, এটা এত মর্মান্তিক যে তা বলার মতো না। তারা ভাবে যে এইভাবে বোধহয় আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেবে, আওয়ামী লীগকে শেষ করে দেবে। আওয়ামী লীগ জনগণের সেবা করে আর বারবার আওয়ামী লীগ এই নির্যাতনের শিকার হয়। আওয়ামী লীগ কখনো তো প্রতিহিংসা রাজনীতি করে না, মিথ্যা অপবাদ আমাদের দিয়েছে। যত হত্যা ঘটেছে সেই জুলাই মাস থেকে, আওয়ামী লীগের প্রায় 10,000 নেতা কর্মী তাদের গুম খুনের শিকার। কোনো সংবাদও তো পরিবেশন করতে দেয় না। আমরা খুঁজে খুঁজে বের করে কোথায় কোথায় কাকে মারলো সেই হিসাব করে বের করছি। এমনকি যাদেরকে পুড়িয়ে মেরেছে, মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, তাদের নাম ঠিকানাটাও পাওয়া যায়নি। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দিল, 3টা লাশ পড়েছিল, কিন্তু বলতে পারে না তারা কারা। ইন্ডাস্ট্রিতে আগুন দিয়ে প্রায় 150 উপরে লোক হত্যা করলো, হোটেলে আগুন দিয়ে মানুষ হত্যা করলো। আর এই সব মানুষ হত্যা যারা হয়েছে এভাবে তাদের নাম দিয়ে ওগুলি নাকি আমরা হত্যা করেছি, এই মিথ্যা অপবাদ সারা বিশ্বব্যাপী প্রচার করে যাচ্ছে। কিন্তু ভুলে যায় যে দিন একভাবে যায় না। মানুষকে তো কিছু দিতে পারেনি। অন্তত আমি ক্ষমতায় থাকতে আমার বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত খেতে, শান্তিতে থাকতে পেরেছে। এই এত অন্যায়, এটা আল্লাহর আরশ কেঁপে গেছে। কাজে তাদের বিচার একদিন হবেই হবে, এটা নিশ্চিত থাকতে হবে। আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। এই কয়েকদিন এই